আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি এস.এম. সাইফ কাদের রুবাব, দি বাংলাদেশ ডিরেক্ট ডায়ালগ। আমরা একটি প্ল্যাটফর্ম যেটা সূচনা হয়েছে 31 আগস্ট, 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে বাংলাদেশপন্থী সোশিও ইকোনমিক, সোশিও পলিটিক্যাল ডায়ালগ চালিয়ে যাবার জন্য, সেই অনুযায়ী গবেষণা চালিয়ে যাওয়ার জন্য আসলে আমাদের প্ল্যাটফর্মটি তৈরি হয়। আপনারা তিনজনই প্রথমবারের মতন এসছেন, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি প্রথমে আবু সাইদ খান আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনি একজন রিপ্রেজেন্টেটিভ ফ্রম দ্য 5th পিলার অফ ডেমোক্রেসি, আমরা গণমাধ্যমকে বলি। তো আপনি এখনো সরাসরি গণমাধ্যমের সঙ্গে যুক্ত আছেন। শফিক ভাই ছিলেন, কিন্তু শফিক ভাই তো এই মুহূর্তে সে জায়গাটাতে নেই। তো সেখান থেকে আপনি কোন দিকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিমুখ এখন কোন দিকে দেখছেন? বিশেষ করে আপনি এই পার্সপেক্টিভেও কথা বলতে পারেন যে অনেকে বলার চেষ্টা করছে যে সরকারের পক্ষ থেকে কিছুটা ব্যাকিং বা কিছুটা সাপোর্ট নিয়ে একটি রাজনৈতিক দলও করার চেষ্টা হচ্ছে, বা এই বিষয়ে আপনার অভিমত কি? 5ই আগস্টের পরে রাজনীতির অভিমুখ কোন দিকে, এটা বুঝতে হলে একটু 5ই আগস্টটা কি এটা একটু বোঝা দরকার। 5ই আগস্টকে আমরা কিভাবে দেখি? 5ই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, ছাত্র আন্দোলন তারা ছিল অগ্রণী শক্তি, কিন্তু কেবলমাত্র ছাত্রদের অভ্যুত্থান ছিল না, এখানে সাধারণ মানুষও যুক্ত হয়েছিল। ছাত্রদের পাশাপাশি তাদের অভিভাবক, এখানে রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, দোকানি, কিরানি, শহরের নানা পর্যায়ের মানুষ তারা এর সঙ্গে যুক্ত হয়েছিল। কেন? সবার ভিতর ক্ষোভ ছিল, যন্ত্রণা ছিল। সে ক্ষোভ হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি, সাধারণভাবে তারা জীবনযাপন করতে পারছিল না। পাশাপাশি দেখছিল যে একদল লোক ক্রমেই তাদের আঙ্গুল ফুলে যাচ্ছে, তারা টাকা কামাই করছে, কিন্তু সাধারণ মানুষের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। তাদের এটা ক্ষোভ ছিল, যন্ত্রণা ছিল। তরুণদের ভিতরেও আর একটা ক্ষোভ ছিল যে তারা নির্বাচনের কথা শুনেছে, কিন্তু গত 3টে নির্বাচনে ভোট দিতে পারছিল না, তাদের ভেতরে এক ধরনের ক্ষোভ ছিল। তো বিভিন্ন মানুষ, এখানে অভিভাবকরা, তারাও সন্তানদের সঙ্গে তারাও মিছিলে শরিক হয়েছিল। কি জন্য শরিক হয়েছিল? তারা সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার দেখছিল, চাকরি পাবে কিনা। তারপরে কোটার যে ব্যাপারটা ছিল, যে কোটা হয়তোবা তাদের মেধা কোটার কারণে তারা মেধা অনুসারে চাকরি পাবে না, এই অনিশ্চয়তার মধ্যে তো এক ধরনের জনগণের ভিতর পঞ্জীভূত ক্ষোভে আগুন লেগে যায়। একটা আমরা বলতে পারি পঞ্জীবিত ক্ষোভের বিস্ফোরণ। তো এই বিস্ফোরণের বুঝতে হলে তাহলে বুঝতে হবে যে এর গতিমুখ কি হওয়া উচিত, তারপরে আমরা আসি কোন দিকে যাচ্ছে। তো এই বিস্ফোরণের যেমন ছাত্রদের আকাঙ্ক্ষা ছিল বৈষম্য অবসান, এবং সাধারণ মানুষও এই বৈষম্যর বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল। এখানে সাধারণ মানুষের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ চেয়েছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চেয়েছিল, এবং রাষ্ট্রীয় সম্পদের যে লুটপাট চলছিল তাদের চোখের সামনে টাকা পাচার হয়ে যাচ্ছিল, পত্রপত্রিকার ওপর এক ধরনের নিয়ন্ত্রণ ছিল। তারপরেও যেভাবে খবর প্রকাশ হচ্ছিল সেটা ভয়াবহ, এবং এর বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল। এখন প্রশ্নটা হচ্ছে 5ই আগস্টের এই যে স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান, এই স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরে মানুষের চাওয়াটা কি? বৈষম্যের অবসান, সুষ্ঠু নির্বাচন, এখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ, প্রত্যেক মানুষের তার মানবিক মর্যাদা বোধ, এগুলো তার চাওয়া। এই ধরনের জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, নানামুখী জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এই জন আকাঙ্ক্ষা পূরণের জন্য সেখানে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসীন আছে। এখন এই অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের এই প্রত্যাশা আকাশ ছোঁয়া, যতটা তাদের পক্ষে সম্ভব কিংবা বাস্তবে যতটা সম্ভব তার চেয়ে বেশি, অনেক বেশি তাদের চাওয়া। এখানে একটা মানুষের এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। যেমন সবাই চাইছে যে দ্রব্যমূল্য, ধরুন একজন সাধারণ মানুষ চাচ্ছে যে এখন আবার সিন্ডিকেটটা কেন সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না? তাহলে যে পুরনো সিন্ডিকেট আবার নতুন করে এসছে, তো মানুষ এই সিন্ডিকেটে, মানুষের এটা ক্ষোভ, সরকার কেন পারছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির কেন উন্নতি ঘটছে না। তো এগুলো মানুষের ভিতর রয়ে গেছে। তো বিভিন্ন সরকারের একটা দাবি উঠেছে যে সংস্কার। তো এখন জনগণের ভিতর এটা হয়েছে
রাজনৈতিক দলগুলো বিশেষ করে এই বিতর্কে জড়িয়েছে, আগে সংস্কার না আগে নির্বাচন, কিংবা নির্বাচনের আগে কতখানি সংস্কার এবং কতখানি সংস্কার সম্ভব, এইটা রয়েছে। তো আমরা যেটা গতিমুখ লক্ষ্য করছি যে অন্যান্য সমস্যাগুলো আছে, পুলিশ ডিমোলাইজড হয়ে গেছে, পুলিশ প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে, এটাকে রিভাইভ করা, তো সেই ধরনের দাবিগুলো আছে। কিন্তু রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা এখন যেটা দাঁড়িয়েছে, কিংবা অনেকের মধ্যে খোলামেলা বক্তব্য দিচ্ছে যে সরকার এগুলো পারবে না, কারণ এটা রাজনৈতিক কর্মকাণ্ড, এই সরকার তো রাজনীতি থেকে উঠে আসা মানুষ না, তারা কৃতিমান মানুষ, কিন্তু তাদের পক্ষে এটা সম্ভব হবে না। যার কারণে রাজনীতির প্রতি ঝোঁকটা নির্বাচনের দিকে একটা ধাপিত হচ্ছে, যে সংস্কার যতটুকু সম্ভব নির্বাচনের জন্য, তারপরে যেন এই ডিসেম্বরের মধ্যেই যেন নির্বাচন হয়, কিংবা ডিসেম্বরের পরে তারা আর সময় দিতে চাইছে না, এইটা একটা ব্যাপার। সাধারণ মানুষও ভোট দিতে চাইছে, আবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ চাইছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাইছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্রদের চাওয়াটা আর একটু অন্যরকম। যেমন বৈষম্য বিরোধী ছাত্রদের চাওয়া যেটা আমরা লক্ষ্য করছি, তারা এক ধরনের ঘোষণা, যেটা মানুষ আবার বুঝে না যে আসলে ঘোষণাটা কি, যে তারা বলছে যে একটা ঘোষণা দিতে হবে। তো সেই ঘোষণা মানুষ জানে যে আন্দোলনের আগে তাদের একটা 9 দফা ছিল, তো একটা ঘোষণা ছিল, তারপরে আর কি ঘোষণা? তো সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যেটা এটা একটা বিপ্লব। অতএব বিপ্লবের ঘোষণা কিন্তু বিপ্লবের আগে হয় আমাদের রাষ্ট্রবিজ্ঞানের। এটাকে বিপ্লব বলতে কেউ যদি বলে আবেগ দিয়ে, তাতে কোনো আপত্তির কিছু নেই, কিন্তু কিংবা এটাকে যদি কেউ স্বাধীনতাও বলে, তাতেও আপত্তির কিছু নাই, সেটা আবেগের ব্যাপার। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় এটা স্বাধীনতা যুদ্ধও না, এটা বিপ্লবও না, এটা স্বতঃস্ফূর্ত জনতার অভ্যুত্থান, এই সত্যটা উপলব্ধি করতে হবে। আর বিপ্লবের ঘোষণা বিপ্লবের আগে হয়। ফ্রান্স রিভলিউশনের আগেই সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্বের আওয়াজ উঠেছিল। রুশ বিপ্লবের আগেই তার অর্থনীতি কি হবে, তার সমাজ কি হবে, রাজনীতি কি হবে, এই আওয়াজ উঠেছিল। এবং সেখানে বলশেভিক পার্টি, সমস্ত কমিউনিস্ট পার্টি, তারা সমস্ত দাবি দেওয়া নিয়েই, ঘোষণা নিয়েই, সুনির্দিষ্ট ঘোষণা নিয়েই তারা মাঠে নেমেছিল। স্বাধীনতার আগেও আমরা যদি মুক্তিযুদ্ধ দেখি, সময়টা কি, আচ্ছা, মুক্তিযুদ্ধ যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি যে মুক্তিযুদ্ধের যে ঘোষণা, সেই ঘোষণা 10ই এপ্রিল ঘোষিত হয়েছিল, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে। তার আগেও ছাত্ররা ইশতেহার পাঠ করেছিল, তো আরো অনেকভাবে দাবি দেওয়া এসেছিল। অন্যান্য ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠনও হয়েছিল। মৌলানা ভাসানী স্বাধীনতার ডাক দেওয়ার জন্য, স্বাধীনতার কথা বলে শেখ মুজিবের প্রতি আহ্বান জানিয়েছিলেন, অন্যথায় ততক্ষণ তার নেতৃত্ব মানবেন যতক্ষণ উনি স্বাধীনতার লক্ষ্যেও অগ্রসর হবেন। এই ধরনের বক্তব্য মাঠে ছিল, ঘোষণাটা আগেই ছিল। এমনকি 90-এর গণ অভ্যুত্থানের ঘোষণা 3 জোটের রূপরেখা কিন্তু এই অভ্যুত্থানের প্রাককালেই গঠিত হয়েছিল, কিন্তু আমাদের এই ঘোষণা সেটা দেয়া হয়নি। এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভূতাপেক্ষ ঘোষণা, ভূতাপেক্ষ পদোন্নতি হয় চাকরিতে। তো এই ধরনের একটা ঘোষণা, যে আগের ঘোষণাটা পরে দেয়া হবে, এটা আমার কাছে একজন সংবাদকর্মী হিসাবে আমার কাছে ব্যাপারটা ততটা স্পষ্ট না। তারপরেও আমার মনে হয় তাদের আবেগ, কেন তারা অগ্রণী শক্তি ছিল, এই প্রচন্ড আবেগ এবং তাদের এই শক্তি, অপরাজয় শক্তি, এই কঠিন কাজটাকে সহজ করেছে, তারা অগ্রণী। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আজকের বাস্তবতা, এবং যেমন এই বাস্তবতায় এখন যদি চাওয়া হয় একটা বিপ্লব এর ঘোষণা দিয়ে বিপ্লবী সরকার গঠন করা হোক, তখন অন্তর্বর্তী সরকার কি করবেন? কেন অন্তর্বর্তী সরকার তো এই সংবিধানের অধীনেই শপথ গ্রহণ করেছে, অতএব তাকে সংবিধান সমুন্নত রাখতে হবে। যদি বলা হয় সংবিধান বাতিল করা হোক, বলা হয়েছে, আওয়াজ উঠেছে, তো সংবিধান বাতিল করা হোক এটা বললে তখন তো যারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন তারা কি করে এটা মেনে নেবেন? তো এই যে গতিমুখ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। জি, ধন্যবাদ সাইদ ভাই। আমরা 1 মিনিট শেষ করি, কয়েকটা লাইন শেষ করছি। এই ধোঁয়াশাটা স্পষ্ট হওয়া দরকার। বিভিন্ন গতিমুখ, বিভিন্ন রকম টেন্ট, ঝোঁক তৈরি হয়েছে, সেই ঝোঁকের সামনে এক ধরনের ধোঁয়াশা ও আচ্ছন্ন হয়ে আছে। এই ধোঁয়াশা কাটিয়ে কোন গতিমুখটা, কোন গতিপথটা
প্রধান হয়ে উঠবে সেটা ভাববার বিষয়। ধন্যবাদ। ধন্যবাদ। শফিক ভাই, আপনার কাছে আসছি। আপনাকে যখন থেকে দেখছি, পড়ছি, তখন থেকে আপনি আসলে ক্ষমতাকে প্রশ্ন করে অভ্যস্ত। আপনাকে আমরা ওভাবেই দেখে অভ্যস্ত। এখন আপনি সরকারের মানুষ, ক্ষমতার কাছের বলবো না, সরকারের একজন মানুষ, সরকারের মুখপাত্র। আপনি যে অনেকদিন হয়ে গেল, 5 মাসের বেশি হয়ে গেল, এই রোলটাকে আসলে কিভাবে প্লে করছেন আমরা দেখতে পাচ্ছি। আপনি ব্যক্তিগতভাবে কিভাবে প্লে করছেন, এক, দ্বিতীয়ত কতটুকু পরিবর্তন হয়েছে ক্ষমতাকে প্রশ্ন করার জায়গা থেকে? না, আমি তো বলবো যে আমরা গত 5 মাসে যেটা অ্যাচিভ করেছি সেটা অ্যামেজিং। এটা 5 মাসে আমাদের যে কনস্ট্যান্ট নিয়ে আমরা শুরু করেছি, একটা ভঙ্গুর অর্থনীতি, একটা বিপর্যস্ত সমাজ ব্যবস্থা এবং একটা 15 বছরের একটা রাজতন্ত্র থেকে আমরা হঠাৎ করে একটা রিপাবলিকে ফিরে আসা এবং এটা জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা, এটা তো চিন্তাই করা যায় না। আমরা যেই কাজগুলো আমরা অ্যাচিভ করেছি, আমার মনে হয় যে এটা খুবই আন্ডার অ্যাপ্রিসিয়েটেড আছে এবং এটা আমার মনে হয় যে এই অ্যাপ্রিসিয়েশনটা হয়তো আমরা অনেক অনেক পরে পাবো। মেবি 2-3 বছর পরে যে অনেকে বলবেন। প্রথম কথা হচ্ছে যে আপনি আমাদের 90-এ যে আমরা যেই ব্যবস্থার মধ্যে আসলাম, আমরা 90-এর আন্দোলনের পরে, তারপরে বাংলাদেশের একটা গণতান্ত্রিক, আমি এর আগে আমি যাচ্ছি না, পুরো আমি 70-এর দশক, 71 থেকে 81 যদি দেখেন, পুরো দশকটা ছিল খতমের একটা রাজনীতি। আমরা খুব রেস্টলেস ছিলাম। যারা আমরা স্বাধীনতার যুদ্ধে গিয়েছি তারা এসে সবাই দেখা যাচ্ছে যে সে 72 সাল থেকেই আমরা রেস্টলেস হয়ে গেছে যে না, হচ্ছে না, আমার কিছু একটা করতে হবে, দেশকে আমার মতো করে আমি করব। মার্কসিস্টরা, মাওয়িস্টরা, যারা ব্যারাকে ছিলেন তারা, যারা পলিটিক্যাল পার্টি করছেন তারা, জাসদ যারা করছেন, সবার মধ্যে একটা রেস্টলেসনেস, এবং এই রেস্টলেসের বলি হয়েছেন অনেকে। আপনি যদি ওই ওই লেখাগুলো পড়েন, আপনি মানে অবাক হয়ে যাবেন। আমাদের মধ্যে এত খুন ছিল, আমাদের মধ্যে এত রাগ, আমাদের মধ্যে এত ঘৃণা, এবং ওই জায়গার থেকে আমরা উত্তরণ করে আমরা পুরো একটা স্ট্যাগনেন্ট 80-র দশক পেয়েছি। তারপরে 90-এর যে আমরা গণতান্ত্রিক যে আন্দোলন হলো এরশাদকে হটিয়ে, তারপরে আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা একটা গণতান্ত্রিক একটা ফেজে যাব এবং গ্র্যাজুয়ালি আমাদের ইনস্টিটিউশনগুলো ইমপ্রুভ করবে। গণতন্ত্রের মধ্যে থাকলে হয় কি, ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে থাকি, এটা কাজ করে নাই আর একটা দিলাম, এইটা হচ্ছে না অন্যটা করলাম, করতে করতে একটা সমাজ একটা ম্যাচুরিটির দিকে যায় বা একটা সেটা আমাদের হয় নাই। আমাদের যে মূল ফাউন্ডেশনটা ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা ধ্বংস হয়ে গেল, ঠিক না? সেই জায়গার থেকে এবং 15 বছরে হাসিনা একটা পুরো শেখ রাজতন্ত্র করলেন। হ্যাঁ, ওদের ওই আরবের শেখদের ছিল হলো তেল, আর ওনাদের কি ছিল আল্লাহ জানে। তো ওই তো ভয়াবহ একটা রাজতন্ত্র, কারো কোনো মুখে কথা বলার কোনো অধিকার নাই, কারো কিছু ইকোনমিকে যে যার মতো লুটপাট করছে। আপনি সারা বাংলাদেশ জুড়ে আপনি 4-5 হাজার আপনি মুরাল তৈরি করে ফেলেন, কোনো হিসাব নাই। আমরা এখনো হিসাব নিচ্ছি, একটা দিয়েছে যে 1200 কত, এটা আরো হবে। একটা আপনি পুরো পদ্মা ব্রিজের উপরে তার এবং তার বাবার একটা বড় মুরাল, ওটার কত 117 কোটি টাকা। কেন ইমাজিন দ্যাট, মানে এটা কোন দেশে আছি? তো ভাবতেই তো গা শিরে যায়। আপনি কি সাইফুজ্জামান চৌধুরী তার নিজের কারণে এই পুরো কর্ণফুলীর নিচের দিয়ে টানেল নিয়ে গেলেন 12,000 কোটি টাকার, ওইটা ওইখানে আপনি নিয়ে আনোয়ারা কই যাচ্ছেন? আপনি কি হেভেনে যাচ্ছেন নাকি আপনি চিটাঙের রোডে যাচ্ছেন? মানে একটা লোক রিপোর্ট করে না। আপনি দেখেন, আমরা কিন্তু দেখতেছিলাম যে আমরা একটা ভয়াবহ একটা ইয়েতে, তো এই যে একটা সমাজ ব্যবস্থা, এমন একটা ভায়োলেন্ট, একটা ব্রুটাল একটা ডিক্টেটরশিপ, একটা করাপ্ট ডিক্টেটরশিপ থেকে আমরা এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, আমরা মানে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিল, এবং প্রফেসর ইউনুস উনি প্যারিসে ছিলেন, তাকে ডেকে আনা হলো। তারা এসে যেটা দেখলেন যে এটা একটা মানে এমন একটা প্লেন কিনলেন, প্লেনটা শিওর একটা ক্র্যাশে যাচ্ছে। সেই জায়গার থেকে তারা এই
এমন একটা জায়গায় আসছেন। এখন আমরা কি করছি, আমরা জিনিসপত্রের দাম কমেছে, দেশের যে টার্বুলেন্স ছিল সেটা গেছে, ভায়োলেন্স যেটা ছিল, একটু রিপ্রাইজাল অ্যাটাক ছিল, সেটা একদমই নাই। আমি বলবো যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন গত বছর এই সময় যা ছিল ঠিক এখন ঠিক সেইটাই আছে। আমি বলবো আমরা প্রতিদিন আমরা এই স্ট্যাটিস্টিক্স দিচ্ছি যে ক্রাইমের স্ট্যাটিস্টিক্স কীরকম। তারপরে ইকোনমি, আপনি যদি যে গতিতে ইকোনমি যাচ্ছিল, এতক্ষণে এসে আমাদের রিজার্ভে $2 বিলিয়ন থাকার কথা ছিল, সেখানে আছে এখন 22 বিলিয়নের মতো। তো আমরা সেই জায়গাটায় আমরা উই মেড এ ম্যাসিভ কামব্যাক, এবং যেটা সবার জন আকাঙ্ক্ষার যে জায়গাটা তৈরি আমরা করতে পেরেছি সেটা হচ্ছে যে আমরা একটা রোড ম্যাপ দিয়েছি, মানে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা রোড ম্যাপ দিয়েছে এবং দুইটা ব্রড একটা টাইম লাইন দিয়েছে। একটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে তারা খুব বেশি রিফর্ম চাবে না, তাহলে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করব। আর যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করেন যে না, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, একে দিয়ে আমি অনেকগুলো রিফর্মের কাজ করিয়ে নেই, আরও আমার রিফর্মটা লাগবে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আরও 6 মাস আমরা সময় নিব। এবং আমাদের যে কাজটা, এই যে ইন্টারিম গভর্নমেন্টের কাজটা হবে ঠিক ফ্যাসিলিটেটর। আমাদের পুরো বাংলাদেশে একটা অনেস্ট ডিবেট হওয়া দরকার, ডায়ালগ হওয়া দরকার, যে আমরা আমাদের যে আগামী 100-200 বছরের পলিটিক্যাল সেটেলমেন্টটা কি হবে, আমরা কি কনস্টিটিউশন চাই, বা কনস্টিটিউশনের কি অ্যামেন্ডমেন্ট আমরা চাই, বা আমরা পলিটিক্যাল ফিলোসফি কি আনতে চাই, বা আমাদের ইয়াং জেনারেশন কি ধরনের গভর্নমেন্ট চায়, বা আমরা ইলেকশন ব্যবস্থাটা কিভাবে করব, বা আমার পুলিশ ব্যবস্থাটা, পুলিশি সরকারের কতটুক কন্ট্রোলে থাকবে, পুলিশের কতটুক ইন্ডিপেন্ডেন্স পাবে, জুডিশিয়ারি কতটুক ইন্ডিপেন্ডেন্ট পাবে। আমাদের একটা হিস্টোরিক্যালি আমাদের গভর্নমেন্টগুলো জুডিশিয়ারিতে ইন্টারভেন করে আসছে, সেইটা ইনফ্লুয়েন্স থাকবে কি থাকবে না। পুলিশ আপনি দেখেন পুরোপুরি পলিটিক্যাল পার্টিগুলোর করায়ত্ত ছিল, যে কোনো পলিটিক্যাল হাতে, তা সেটা থাকবে কি থাকবে না। এই পুরো ব্যবস্থাকে আমি কিভাবে কোশ্চেন করে আমি কিভাবে আগাবো, এটার একটা আমরা এই আগামী বছরে এই যে জাস্ট 15 তারিখে আমরা আশা করছি যে অনেকগুলো মোট 5টা কমিশনের রিপোর্ট আমরা পাবো, সেগুলো নিয়ে ইভেনচুয়ালি ডায়ালগ হবে, এবং ডায়ালগের পরে আমরা এই যে আগামী 50, 60, 100 বছরে যে বাংলাদেশটা চাই, সেই বাংলাদেশটার বীজ কি আমরা এই ডায়ালগে রোপণ করতে পারবো কিনা, এটা একটা খুব বড় একটা কাজ। এবং আমাদের রিকোয়েস্ট সবার প্রতি, আপনারা অস্থির হওয়ার দরকার নাই, আপনারা ডায়ালগে টেক পার্ট করেন। এইখানে যেরকম একটা ডায়ালগ হচ্ছে, আমাদের গভর্নমেন্টও সেই এইরকম ডায়ালগুলো, একটা কনসেনসাস বিল্ডিং কমিশন করা হয়েছে, সেই কনসেনসাস বিল্ডিং কমিশনের আওতায় সবার সাথে ডায়ালগ হবে, এবং আমরা আশা করছি একটা ভালো, আপনি কথাবার্তায় রেস্টলেসনেস ডাজন্ট ব্রিং এনিথিং। জি শফিক ভাই, আমার মনে হয় আপনার পয়েন্ট অফ ভিউ একদম ক্লিয়ার, এবং আমরা অবশ্যই চাই যে অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। আমার মনে হয় সকল রাজনৈতিক পক্ষ, অন্যান্য স্টেক হোল্ডারও সেই কথাই, সেই লাইনে কথা বলছে। আমরা আশা করি সেই ডায়ালগটা যখন আমরা রিফর্মটা যখন ইমপ্লিমেন্ট করতে পারবো, একটা ভালো ইলেকশন হবে, এবং বাকি কাজটা গণতান্ত্রিক গভর্নমেন্ট যেগুলো আসবেন তারা এগিয়ে নেবেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। মাহদি আমিন ভাই, আপনার কাছে প্রথম প্রশ্ন। গণ অভ্যুত্থানের আগে গত 1.5 দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্মম অত্যাচার, নিপীড়ন চালিয়েছে আওয়ামী ফ্যাসিবাদী সরকার। তখন আমরা মোটা দাগে একটা জিনিস দেখতে পেয়েছি যে মোটা দাগে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো বিএনপির উপরই বেশি গেছে, যে জনমানুষের একটা এমপ্যাথি ছিল, একটা সেন্টিমেন্ট কাজ করেছে, এটা ইমোশন কাজ করেছে তাদের পক্ষে। আমরা কি 5 আগস্ট পরবর্তী এই সিচুয়েশনটার কিছুটা ফ্লাকচুয়েশন দেখতে পাচ্ছি কিনা? যদি এরকম হয়ে থাকে তাহলে সেটা কেন, আর না হয়ে থাকলে তো আপনি আপনার পয়েন্ট অফ ভিউ ব্যক্ত করবেন। আচ্ছা, আপনাদের অনেক ধন্যবাদ এই চমৎকার আয়োজনের জন্য। দ্য বাংলাদেশ ডায়ালগ যে প্ল্যাটফর্মটা দিয়েছে, এটা খুব জরুরি। শফিক ভাই যেটা বললেন, আসলে ডায়ালগের কোনো বিকল্প নাই, আমাদের উচিত একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করা, যেটার কথা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেকদিন ধরে বলে এসছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান বলছেন। সুতরাং সেই জাতীয় ঐক্যমত্যের জন্য এই ধরনের ডায়ালগ অনেক প্রয়োজনীয়। আমি প্রথমে একটি শুভেচ্ছা জানাই, আমাদের সামনে অনেক তরুণদের দেখতে পাচ্ছি, তাদের মাঝে অনেক মুখ রয়েছেন যারা গণ অভ্যুত্থানে অনেক
অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন, অনেক সংগ্রাম করেছেন, এবং আমরা বিশ্বাস করি এই যে তারুণ্যের যে জোয়ার, এটি ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করবে, এবং ইনশাআল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশেও এই তরুণদের অনেক বড় ভূমিকা থাকবে। সুতরাং তারুণ্যকে ধারণ করেই বিএনপি সামনের দিকে এগিয়ে যাবে, এবং ইনশাআল্লাহ জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যখন আসবে, এই তারুণ্যের যে স্পিরিটটা রয়েছে সেটা থাকবে আমাদের রাষ্ট্র পরিচালনার একটা সেন্ট্রাল এলিমেন্ট। আপনার যে প্রশ্ন যে 5ই আগস্টের পরে কি এমপিতে কিছুটা কমেছে কিনা, আমি আসলে এর সাথে অনেকটা ডিসএগ্রি করছি। দেখুন, 5ই আগস্টের আগে যে প্রেক্ষাপট ছিল তাতে একদিকে ছিল পুরো ফ্যাসিবাদ, অর্থাৎ আওয়ামী লীগ এবং তার সাথে অ্যালাইন্ড ফ্যাসিবাদী যে এলিমেন্টগুলো রয়েছে রাষ্ট্রযন্ত্র এবং দলীয় কাঠামোর ভিতর, তারা সবাই। আর অন্যদিকে ছিল বেসিক্যালি বাংলাদেশে গণতন্ত্রের পক্ষের যতগুলো ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল রয়েছে, ওনারা সবাই। সো একদিকে খুব স্বল্প সংখ্যক আওয়ামী লীগের সাথে অ্যালাইন্ড ফ্যাসিবাদী শক্তি, আরেকদিকে গণতন্ত্রের পক্ষের যে শক্তি, তার সবগুলোর কিন্তু অগ্রপথে ছিল বিএনপি। বাংলাদেশের বৃহত্তম এবং জনপ্রিয়তম রাজনৈতিক দল হিসেবে গত 16 বছর ধরে এই গণতন্ত্রের পক্ষের সব শক্তিগুলোকে ধারণ করে এক ছাতা নিয়ে এসে কিন্তু বিএনপি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। স্বাভাবিকভাবেই আমরা যদি দেখি যে আওয়ামী লীগকে আমরা বলছি ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদটা দাঁড়িয়েছে একটা রক্তের উপর। অনেক মানুষ গুম হয়েছেন, গুম হওয়া সেই সংখ্যার ভিতর 1000-এরও বেশি মানুষ রয়েছেন যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত। অনেক মানুষ খুন হয়েছেন। সেই শহীদদের দিকে যদি আমরা তাকাই, প্রথম 15 বছরে 1551 জন ছিলেন যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত। এমনকি যে গণ অভ্যুত্থান হলো সেখানেও কিন্তু সর্বোচ্চ 422 জন মানুষ মারা গিয়েছেন, যে শহীদ পরিবারগুলো থেকে আমরা দেখতে পাই ওনারা বিএনপির সাথে জড়িত। তার মানে কি, আমরা যদি দেখি আত্মত্যাগে বিএনপি সবচেয়ে বেশি করেছে। স্বাভাবিকভাবেই এটাকে কেন্দ্র করে মানুষের একটা সমবেদনা থাকবে, মানুষের একটা সহমর্মিতা থাকবে, কারণ সবাই জানে বিএনপি যে ত্যাগটা স্বীকার করেছে বৃহত্তম দল হিসেবে, এটি কিন্তু যতটা না ক্ষমতায় যাওয়ার জন্য তার সাথে অনেক বেশি বাংলাদেশে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। মূল লক্ষ্যটা ছিল এমন একটা বাংলাদেশ তৈরি করা যেখানে জনগণের ভোটে জবাবদিহিমূলক এবং স্বচ্ছ একটা রাষ্ট্র ব্যবস্থা থাকবে। যে সরকার থাকবে সেই সরকার জনগণের ভোটে আসবে, জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা থাকবে, এবং তার মাধ্যমে স্বাভাবিকভাবেই সারা বাংলাদেশের সকল মানুষের দল, মত, ধর্ম, বর্ণ বিশেষে অধিকার প্রতিষ্ঠিত হবে, স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। আমরা সবসময় বলি যে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে হবে। বিএনপির যে আন্দোলন সেটা কিন্তু জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার জন্যই ছিল। তো সাধারণ মানুষ তো দেখেছে এই দীর্ঘ সময় ধরে বিএনপি যেহেতু এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, আমাদের যারা নেতা এবং নেত্রী ওনাদের নির্দেশনায় আন্দোলন হয়েছে, ওখানে বিএনপির প্রতি একটা ভেরি পজিটিভ ইম্প্যাথি থাকবে, দ্যাটস ন্যাচারাল। হয়তো 5 তারিখের পরে একটু পরিবর্তিত পরিস্থিতি হয়েছে। এখানে দেখা যাচ্ছে অনেকেই মনে করছে হয়তো কিছু স্টেকটা ক্লেম করার সুযোগ আছে, কারণ বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ পালিয়ে যাওয়ার পর অনেকেই মনে করেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নেই। তো আওয়ামী লীগ না থাকাতে একটা ভ্যাকাম তৈরি হয়েছে। সেই ভ্যাকামটাতে অনেক হয়তো নতুনভাবে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তৈরি হয়েছে, ওনাদের মনে হচ্ছে সেখানে তারা কিছু স্টেক ক্লেম করতে পারেন। তো সেই ঐক্যটাতে কিছুটা চিড় ধরেছে। তো চিড় যদি ধরে, সবারই একটা এনিমি প্রয়োজন। অনেকের ক্ষেত্রে সেটা মনে হয়েছে হয়তো বিএনপির জন্য যদি প্রোপাগান্ডা ক্যাম্পেইন করা যায়, কিছু মিস ইনফরমেশন আছে, ডিসইনফরমেশন রয়েছে, সেগুলো তো হচ্ছে। যেমন চাঁদাবাজির ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি যে চাঁদাবাজির ক্ষেত্রে বিএনপি কিন্তু 0 টলারেন্স পলিসি নিয়েছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, যারাই এই ধরনের কোনো ক্ষেত্রে জড়িত হবে আমাদের দল থেকে নির্দেশনা বহিষ্কারাদেশ করতে হবে, স্থগিতাদেশ দেওয়া হবে। আমাদের 1000-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, তাদের পদ স্থগিত করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কেন তাদের দায়িত্ব পালন করছে না? আমাদের নেতা তো বলেছেন যদি সত্যিই তা ঘটে থাকে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী সে অনুযায়ী স্টেপ নেক। আনফর্চুনেটলি আমরা দেখছি অনেক ক্ষেত্রে তদন্ত করে আমাদের পার্টির যে লোকাল ইউনিটগুলো আছে ডিটেইলে গিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে সেখানে আসলে বিএনপির নেতাকর্মী খুব বেশি জড়িত নয়। অনেকে আছে নব্য বিএনপি, যার দলীয় কোনো পরিচয় নাই, হয়তো কিছুদিন আগে আওয়ামী লীগ ছিল, সে এসে একটা পরিচয় দিচ্ছে। সুতরাং আমরা কনসালটেশনের মাধ্যমে বলছি সাধারণ মানুষের উচিত সেই জিনিসগুলো আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা, এবং সেক্ষেত্রে যদি কারোর প্রয়োজন হয় তাহলে সে অনুযায়ী স্টেপ গ্রহণ করা। অনেক জায়গায় দেখছি যে বিএনপির যারা নেতাকর্মী যাদের বাড়িঘর লুট করেছে এর আগে, আওয়ামী লীগ দখলদারিত্ব করে রেখেছে, জবরদখল করে রেখেছে, সেটাও যখন পুনরুদ্ধার করতে যায় তখনও বলছে যে নিজের বাড়ি পুনরুদ্ধারের ক্ষেত্রে যাওয়াকে চাঁদাবাজি। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করছি যে একটা বিশাল মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ক্যাম্পেইন রয়েছে, যেটি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে যাচ্ছে। ধন্যবাদ মাহাদি ভাই। এই পর্যায়ে সেকেন্ড রাউন্ড আপনার থেকে শুরু করছি। একটা কথা প্রচলিত আছে বর্তমানে রাজনৈতিক মহলে বা স্টেক হোল্ডারদের মধ্যে যে বিএনপি সংস্কারের বিরুদ্ধে। ব্যাপারটা কি এরকম? সংস্কারের বিরুদ্ধে এই মুহূর্তে যেহেতু মোটা দাগে বলা যায় যে বিএনপি একটা সুষ্ঠু নির্বাচন হলে হয়তো বা বিএনপির সামনে বড় সুযোগ আছে ক্ষমতায় যাওয়ার। বেসিক্যালি আমি যে মিস ইনফরমেশন ক্যাম্পেইনের কথা বলছি, আপনার প্রশ্নটাই তার উত্তর।
কারণ বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কারের জনক বিএনপি। এখন যারা সংস্কারের বিরুদ্ধে কথা বলছে, অনেকেই বলছে যে বাংলাদেশে বিএনপি সংস্কার চায় না, তারা কেউ 8ই আগস্টটাকে সংস্কার নিয়ে একটি শব্দ উচ্চারণ করেনি। আজকে যারা রাষ্ট্র পরিচালনা আছে তারা কেউ হয়তো ঘুণাক্ষরে চিন্তাও করেনি। তাহলে কি সমস্যাটা মেসেজিংয়ে? এই প্রবলেমটা যেহেতু আসছে, আপনি বলছেন যে অবশ্যই বিএনপি 31 দফা দিয়েছে, এর আগে বেগম খালেদা জিয়া তিনিও সংস্কারের ঘোষণা দিয়েছিলেন, তাহলে কি প্রবলেমটা মেসেজিংয়ে হচ্ছে যে বিএনপি তার মেসেজটা মানুষের কাছে ঠিকমতো বা স্টেক হোল্ডারদের কাছে ঠিকমতো পৌঁছাতে পারছে না? সমস্যাটা সোশিও পলিটিক্যাল ইকোসিস্টেমের। বিএনপি প্রথম সংস্কারের কথা বলেছিল 2016 সালে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন ভিশন 2030 ঘোষণা করেছিলেন, সেখানে কিন্তু সংস্কারের ম্যাক্সিমাম এলিমেন্ট রয়েছে। তারপর 2022 সালে আমাদের 27 দফা ঘোষণা করেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। পরবর্তীতে যুগপৎ আন্দোলনে সামিল সকল রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে এনে সবার মতামতের ভিত্তিতে গত বছর জুলাই মাসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা ঘোষণা করেন। সুতরাং গত 8 বছর ধরেই সংস্কার নিয়ে বিএনপি কাজ করছে, সংস্কারের কথাগুলো বলে আসছে, যখন অনেকেই সংস্কারের কথা চিন্তাও করতে পারেন নাই। এর মূল কারণটা কি? মূল কারণটা এই যে আমরা জানতাম ভবিষ্যতে যখন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এই যে আমাদের এই ত্যাগের মাধ্যমে একটা সময়তে নির্বাচন আসবে, সেই বিশ্বাস আমাদের ছিল। তখন যখন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, ইনশাল্লাহ আমরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবো। সুতরাং সেই বিশ্বাস থেকে সবার আগে আমরাই সংস্কারের কথা বলেছি, সেই সংস্কার নিয়ে আমরা কাজ করেছি, এবং বর্তমানেও সংস্কার নিয়ে যতগুলো যৌক্তিক বিষয় আসছে, একটা সংস্কার প্রস্তাবনাও নাই যেটা আমাদের ভিশন 2030 বা পরবর্তীতে ইভলভ হয়ে যে 31 দফা হচ্ছে এর ভিতর নাই। প্রত্যেকটা বিষয় 31 দফা থেকে এসেছে। আমি ব্যক্তিগতভাবে আরেকটা তথ্য দিয়ে রাখি অনেকের জন্য, আমার সৌভাগ্য হয়েছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সেই 2010-11 সাল থেকে কাজ করবার জন্য। 2012 সালে উনি আমাকে বলেছিলেন যে বাংলাদেশে কি এই যুক্তরাজ্যের মতন করে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা হাউস অফ কমন্সের মতন করে আপার চেম্বার করার সুযোগ হয় কিনা। এটা কিন্তু 2012 সালে ওনার সাথে আমার আলাপচারিতা। উনি আরও একবার বলেছিলেন 2012 সালে আমাকে যে তখন বাংলাদেশে কি পরপর 2বারের বেশি প্রাইম মিনিস্টার হবে না, এই ধরনের কোনো কিছু ইন্ট্রোডিউস করার সুযোগ আছে কিনা, আমরা সেটা রিসার্চ করে দেখতে পারি কিনা। তার মানে আজ থেকে 1 যুগ আগে যখন বাংলাদেশে ফ্যাসিবাদ ওভাবে প্রতিষ্ঠাও পায়নি, তখন থেকে কিন্তু এই নতুন ধারা রাজনীতি, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, সেটি নিয়ে উনি কাজ করে আসছেন, এবং সেটিকে ধারণ করেই বিএনপি সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তৃণমূলে আমরা সংস্কার নিয়ে ডায়ালগ করেছি, কনসেনসাস করেছি, আমাদের দিক থেকে যা যা কনসালটেশন করা প্রয়োজন সকল শ্রেণী পেশার মানুষের সাথে করেছি। সুতরাং আমি আবারও এটাই বলতে যাচ্ছি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কারের জনক, সংস্কারের বাহক সবই বিএনপি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাহাদি ভাই। শফিক ভাই, আপনার কাছে প্রশ্ন। প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এটার এরকমই একটা নাম দেয়। প্রোক্লেমেশন নিয়ে আমরা দেখলাম সরকারের 2জন উপদেষ্টা তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কথা বললেন। তারপর সেদিন আপনিও কিছু কথা বলেছেন, একটা প্রাইভেট ইনিশিয়েটিভ বা এরকম কিছু। পরদিন সরকার থেকে বলা হলো যে সরকার সকল পক্ষের জাতীয় ঐক্যের মাধ্যমে একটি প্রোক্লেমেশনের ঘোষণা করবে ইত্যাদি। তো এই বিষয়টা নিয়ে একটু ধোঁয়াশা রয়ে গেছে আমার মনে হয়, আপনি যদি একটু ক্লিয়ার করতেন। আমার মনে হয় যে ধোঁয়াশার কোনো কিছু নাই। এটা আমরা শেষে যেটা বললাম সেটা হচ্ছে যে সবাই যদি সর্বসম্মতিক্রমে একটা ঘোষণাপত্র অ্যাডপ্ট করেন তো আমরা আমরা সাথে আছি। এই জিনিসটা আমরা আমাদের যে লাস্ট যেটা প্রেস কনফারেন্স হয়েছে সেটাই আমরা জানিয়েছি, এবং পরবর্তীতে আপনি জানেন গতকালকের আগেও আমি জানিয়েছি যে এটা নিয়ে আমাদের যারা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, এটা নিয়ে গভর্নমেন্টের সাথে এই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবে। তো এটা আমার মনে হয় না এটা নিয়ে খুব বেশি ধোঁয়াশা আছে। খুব বেশি ধোঁয়াশাটা তো সেদিন সৃষ্টি হয় যেদিন আসলে সরকারের 2জন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা কথাটা বললেন। এখন সরকার যে কোনো স্টেপ নিতে পারে, সেটা নিয়ে কথা হবে সরকার স্টেপ নেওয়ার পরে। তো সরকারি পক্ষই তখন 2টা কথা বলছিল, সেজন্য আসলে এই প্রশ্নটা। অনেক জায়গায় দেখা যাচ্ছে এরকম প্রসঙ্গের উৎপত্তি হচ্ছে, সরকারের অনেক উপদেষ্টাকে অনেক রকম প্রশ্ন করা হলে তারা কিছুটা বিরক্ত হন, সেটা যে কোনো বিষয় হোক, নির্বাচন থেকে শুরু করে তার দাপ্তরিক কাজ, সব জায়গাতে তো আসলে একটা ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে, যেগুলো আসলে শেষ পর্যন্ত আপনার ক্লারিফাই করা লাগে। সেই জিনিসটা তো হচ্ছে। মনে হয় না আমরা যথেষ্ট ট্রান্সপারেন্ট একটা গভর্নমেন্ট, আমরা আমাদের কাজগুলো কি করছি আমরা সবসময় জানাচ্ছি। আপনার কি কোনো স্মরণকালে কোনো মেমোরিতে আছে যে একটা প্রাইম মিনিস্টার বা একটা হেড অফ দ্য গভর্নমেন্টের কোনো প্রেস সেক্রেটারি বা প্রেস উইং প্রতি বছর প্রতি সপ্তাহে
দিনকে 4টা প্রেস কনফারেন্স করেছে, আপনার গত 50 বছরের মেমোরিতে এটা আছে। সেটা দিয়ে আপনি আপনাকে তুলনা করছেন। আমি যদি আপনাকে নাইমুল ইসলাম খানের সঙ্গে তুলনা করতে যাই, সেটা তো আসলে আপনার জন্য খান, আমি নাইমুল ইসলাম খান বা আগে যত খান আসেন তাদের না, আমরা বলছি যে আমরা এটা কেন করছি, আমরা এটা এই জন্য করছি যাতে এই আমাদের একটা ট্রান্সপারেন্সি থাকে, আমরা কি কাজগুলো করছি সেটা যাতে ইন্টারিম গভর্নমেন্ট কি কাজগুলো করছে সেটাকেই প্রেস উইং তুলে ধরছে। বিশেষ করে চিফ অ্যাডভাইজারের অফিসের থেকে যে কাজগুলো হচ্ছে সেটা আমরা প্রতিনিয়ত তুলে ধরছি, এবং সেই অনুযায়ী দেখেন আমরা যেগুলো কাজ করেছি, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। বাংলাদেশের এমন কোনো জার্নালিস্ট নাই যদি বলেন যে আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করব, আমরা তাকে ইনক্লুড করছি। তারপরে আমরা প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজ আছে, সেইটার মাধ্যমে আমরা সবাইকে জানাচ্ছি আমরা কি করছি, ইন্টারিম গভর্নমেন্ট কি করছে, বা অন্যান্য প্রত্যেকটা পেজের মাধ্যমে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলোকেই আমরা ইউজ করছি, এবং আমাদের জনগণ সবাই এইগুলোতে দেখছেন যে এই গভর্নমেন্ট কি করছে। তো ফলে আমাদের কাজ নিয়ে যে খুব বেশি ধোঁয়াশা আছে তা না, যেটা হচ্ছে যে আপনাদের যেই পরিমাণ আকাঙ্ক্ষা, যত আকাশচুম্বী আকাঙ্ক্ষা, তারা ভাবছেন যে হাসিনা চলে গেছে, এখন যেই ধরনের তার আকাঙ্ক্ষার বাস্তবায়ন তারা দেখতে চাচ্ছেন সেই জায়গাটা হয়তো হচ্ছে না। আমরা সেই জায়গাটা মানে এটা যেটা ম্যানেজিং এক্সপেকটেশন আমাদের জন্য বিগেস্ট চ্যালেঞ্জ। দেশের রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় কি গণমাধ্যম স্বাধীনভাবে তার অবস্থান তুলে ধরতে পারছে কি না? গণমাধ্যম তো আমাদের দেশে গণমাধ্যম কখনো স্বাধীন ছিল, স্বাধীনভাবে তার কার্যক্রম পরিচালনা করছে এমন দাবিটা করা যায় না। তো তার মধ্যে দিয়ে গণমাধ্যম আন্তরিক ছিল কিভাবে তারা ওই অবস্থায়ও তারা কিভাবে দায়িত্ব পালন করতে পারে। সেলফ সেন্সরশিপ বলে একটা জিনিস এটা হয়েছিল, অর্থাৎ নিজের কারণে নিজেরাই বিভিন্ন পরিস্থিতিগত কারণে তারা নিজেদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন সংবাদ আমরা বিগত দিনে পরিবেশন করেছি। তো যেমন কথা বলা যায় না, যেমন একটা ছোট্ট কথা বলি, যেমন এরশাদের আমলে যখন ঘোষণা করা হলো যে হরতাল কিংবা বোমা এগুলো পটকা এগুলো ব্যবহার করা যাবে না, তখন পত্রপত্রিকা লিখেছে যে রাজপথে 10টি কর্মসূচি ফুটেছে, কিংবা হরতালের পরিবর্তে লিখেছে কর্মসূচি পালিত হবে। এইভাবে কৌশলের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। এটা একটা আমাদের সাংবাদিকরা সে বিভিন্ন সময় একটা কৌশলী অবস্থান গ্রহণ করেছে, এবং বিগত সরকারের আমলেও এই কৌশলী অবস্থান ছিল। সেখানে বিগত সরকারের আমলটা আজকের বাস্তবতা বলতে গিয়ে একটু বলতে হয়, সেখানে দুই ধরনের আমরা দেখেছি। এই অবস্থার মধ্য দিয়ে সাহসিকতার সঙ্গে কৌশলে অনেকে সংবাদ পরিবেশন করেছে, অপরদিকে ভয় এবং প্রলোভনে অনেকেই সরকারের পক্ষ অবলম্বন করেছে। আপনারা সবাই শেখ হাসিনার প্রেস কনফারেন্সের কাহিনী জানেন। সেখানে সাংবাদিকরা যেতেন না, সাংবাদিকদের নেতারা যেতেন, অর্থাৎ সম্পাদকরা হাজির হতেন, এবং সেখানে স্তুতির প্রতিযোগিতা হতো, কে কত প্রধানমন্ত্রীকে মানে আচ্ছা ওইটা না, কে কতটা চাটুকারিতা করতে পারে, এই ধরনের ব্যাপারটা ছিল। এবং সেখানে কে কাকে কাছে যেতে পারে, প্রধানমন্ত্রীর কাছে যেতে পারে, এই প্রবণতাটা আমরা লক্ষ্য করেছি। তো আজকে এই ব্যাপারগুলো নেই, কিন্তু ওই যে সেলফ সেন্সরশিপের একটা ব্যাপার, ওইটা তো আমাদের মজ্জাগত হয়ে আছে। আমরা যা লেখা উচিত আমরা অনেকেই লিখতে পারছি না, তো এইটা একটা মজ্জাগত বিষয় হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আর একটা ব্যাপার, এটা বলতে হয়, মব জাস্টিস বলে একটা ব্যাপার আসছে। তরুণরা সাহসিকতার সঙ্গে তো লড়াই করেছেন, আন্দোলন করেছেন, কিন্তু তরুণদের কোনো কোনো অংশ থেকে এক ধরনের তো মব জাস্টিস অর্থাৎ নিজেরাই বিচার তুলে নেওয়ার একটা প্রবণতাও লক্ষ্য করা গেছে। এটাও কিন্তু সাংবাদিকদেরকে দায়িত্ব পালনের ক্ষেত্রে এক ধরনের হুমকি হয়ে আছে। তো তারপরেও কিন্তু নেই, মানে আগে যেমন ডিজিএফআই বিভিন্ন এজেন্সি তারা হাজির হতেন এবং বিভিন্ন রকম নির্দেশ দিতেন, কিংবা এই সংবাদ ছাপবেন না, এটা করবেন, কিংবা এই সংবাদ ছাপেন, এই ধরনের এটা এখন নাই। কিন্তু আমি গত একটা মিটিংয়ে বলেছি যে সেখানে আমরা দেখি যে ওইটা প্রবণতা আছে যে সাংবাদিকদের অফিসে অফিসে এখন কিন্তু অনেক এজেন্সি
শুভেচ্ছা সফর করছেন, তো এটাও আমার কাছে ভালো লক্ষণ মনে হয় না। কেননা এইটা বন্ধ হওয়া উচিত এবং স্বাধীনভাবে কলমের স্বাধীনতা গণতন্ত্রের স্বাধীনতারই একটা অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ তুলি কলম কণ্ঠের স্বাধীনতা এটাকে নিশ্চিত করতে হবে। তবে আমরা অনেকটাই স্বাধীনতা ভোগ করছি, কিন্তু সেলফ সেন্সরশিপের কারণে আমরা অনেক কিছুই বলতে পারছি না। সব কিছুই বলা যায় না, কিন্তু অনেক কিছুই এবার বলা সম্ভব হচ্ছে। সেই দিক দিয়ে আমার মনে হয় যে বাধা ছিল, যে হুমকি ছিল, যে ধমক দেওয়া হতো যে ধরনের, সেই বাধাটা কেটে গেছে। এখন এটা প্র্যাকটিসের ব্যাপার। আসলে সাংবাদিকরা যদি বলি যে খাঁচার পাখিকে যদি আপনি ছেড়ে দেন, তো স্বাধীনতা দেন, কিন্তু তাকে উঠতে তাকে সময় লাগবে। তো আমরা তো এক ধরনের হুমকি ধমকির মধ্যে ছিলাম, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। কিন্তু আমরা এখন পর্যন্ত মানে কলমের স্বাধীনতা পুরোপুরি কার্যকর করতে পারছি না, কিংবা কণ্ঠের স্বাধীনতা পুরোপুরি কার্যকর হচ্ছে না। এক ধরনের বাধা, মানসিক বাধা কিংবা কোনো মব জাস্টিসের ভীতি ইত্যাদি কাজ করছে বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ। শফিক ভাই, আপনি অবশ্যই উত্তর দিবেন। আপনাকে এটার সাথে একটা সম্পূরক প্রশ্ন করতে চাই, একই সাথে উত্তর দিতে পারবেন আপনি। সাইবার সুরক্ষা আইনের খসড়া হয়েছে, আমরা দেখেছি নতুন মোড়কে পুরনো অনেক ধারা এখানে চলে এসেছে। আমি নিজে একজন প্র্যাকটিশনার, সেই হিসেবে আমি নিজেও বলতে পারি এখানে আসলে অনেক কিছু এসেছে যেগুলো আসলে আগে ছিল। পরোয়ানা ছাড়া তল্লাশি, সাইবার বুলিং এর সংজ্ঞা নির্ধারণ না করা, বুলিং এবং মানহানিকে গুলিয়ে ফেলা, এই বিষয়গুলো এখানে রয়ে গেছে এবং আরো কিছু ডিসক্রিপেন্সিস আছে। আপনি আবু সাইদ খান সাহেবের বক্তব্য থেকে যে পার্টটি উত্তর দিতে যাচ্ছিলেন, সেই সঙ্গে এই বিষয়টির উপর আলোকপাত করবেন প্লিজ। না, উনি একটা কথা বললেন যে এখন ওই যে শুভেচ্ছা সফর হচ্ছে, তা আমাদের বক্তব্য এখানে একদম স্পষ্ট। কেউ কোনো এজেন্সি, সেটা ডিজিএফআই হোক, এনএসআই হোক, ইন্টারিম গভর্নমেন্টের একটা আদেশ আছে যে কোনো ধরনের কেউ যে কোনো নিউজে কোনো ইন্টারভেন করবেন না, কোনো ইনফ্লুয়েন্স করবেন, কোনো নিউজ অর্গানাইজেশনে যে কেউ কোনো ইনফ্লুয়েন্স। আগে যেটা করা হতো যে স্যাক করা হতো তাদের অর্ডারে, অ্যাপয়েন্টমেন্ট করা হতো তাদের অর্ডারে, নিউজ নামানো হতো তাদের অর্ডারে, নিউজ দেওয়া হতো তাদের, করা হতো তাদের অর্ডারে। আমরা এগুলোর একটা কাজও করছি না। ইন্টারিম গভর্নমেন্ট এদের একটা কাজও করছে না। এই ইন্টারিম গভর্নমেন্ট তার যেগুলো উইং আছে, যে সেটা যতগুলো ইন্টেলিজেন্স, তাদেরকে স্পষ্ট বলে দিয়েছে যে কোনো ধরনের মিডিয়া ফ্রিডম হানি হয়, মিডিয়া ফ্রিডমকে ব্যারিয়ার হিসাবে যে কোনো কাজ হয়, সেগুলো যেন একটাও কেউ না করেন। এই ব্যাপারে আমার মনে হয় যে গত 5 মাসে আপনি যদি প্রত্যেকটা বড় বড় পত্রিকায় যান বা টিভি স্টেশনে যান, যে আপনি জিজ্ঞেস করেন যে কাউকে কোনো ধরনের ইনফ্লুয়েন্স করা হয়েছে কিনা। হ্যাঁ, তো আমাদের বিরুদ্ধে যদি আপনি এই ধরনের অ্যাকুজ করেন, আমরা বলবো যে আমি এটা সত্যিকার অর্থে আমি না। হ্যাঁ, বাট ওই যে শুভেচ্ছা সফরও আপনারা যদি মনে হয় যে এটা ঠিক হচ্ছে না, আপনারা বলেন। কিন্তু আপনাদের উনি যদি এসে বলেন যে না আমরা আপনাদের সাথে বন্ধু হতে চাই, হোক না, অসুবিধা কি, কিন্তু আপনার নিউজে যাতে ইনফ্লুয়েন্স যদি করে আমাদেরকে জানাবেন। আর একটা যেটা বললেন যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সেটা হচ্ছে যে আপনি জানেন যে এটা কতটা কদর্যভাবে গত সরকার ইউজ করেছে। তো সেটা এসে আমরা ফার্স্টে যে কাজগুলো করেছি তার মধ্যে এটা একটা অন্যতম কাজ ছিল যে এটাকে স্ক্র্যাপ করা, এটাকে বাদ দেওয়া। আমরা সেটা করেছি এবং সেইটার আওতায় যতগুলো ফ্রিডম অফ স্পিচের যে কেসগুলো হয়েছিল, যেমন ধরেন কেউ শেখ মুজিবকে ক্রিটিসাইজ করে একটা পোস্ট দিয়েছে, দেখা গেলো যে তার 7 বছর জেল হয়ে গেছে। আবার কেউ ধরেন শেখ হাসিনাকে একটা কটাক্ষ করে একটা কথা বলেছে, দেখা গেলো তার 10 বছরের জেল হয়ে গেছে। তো এই যে ফ্রিডম অফ স্পিচের রিলেটেড যে কেসগুলো আছে, আমরা প্রত্যেকটা বলছি যে সেগুলো প্রত্যেকটা আমরা উইথড্র করছি, সেটা একটা জিনিস। আর নতুন যেটা আমরা ড্রাফট করছি, এটা আসলে আমরা একটু তাড়াতাড়ি করতে চাচ্ছিলাম, এই জন্য আমাদের অনলাইনটাকে সেভ করতে হবে আমাদের ভালনারেবল পিপলের জন্য। কারা ভালনারেবল পিপল? মেয়েরা আছে, শিশুরা আছে, অনলাইনের বুলিংয়ের শিকার তো হয়, আপনার ফ্রেন্ডরাই হয়। আপনি জানেন একটা এই যে আন্দোলনের একজন বড় নেত্রী, উনি দেখে তার ফেসবুকে পোস্টে জানিয়েছেন কিভাবে উনি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। তো আমরা এটা খুব তাড়াতাড়ি করতে যাচ্ছি, বাট অবভিয়াসলি যে কারো
যদি এরকম থাকে যে যদি বলেন যে না এই সেকশনগুলো প্রবলেম্যাটিক, এটা চেঞ্জ করতে হবে, বা উই নিড গ্রেটার ডিবেট অ্যাবাউট দিস থিং, আমরা ওয়েলকাম করি। আমরা কোনো কিছু ইম্পোজ, ইন্টারিম গভর্নমেন্ট কোনো ধরনের কোনো ইম্পোজ করাতে বিশ্বাস করে না। ইন্টারিম গভর্নমেন্ট ডায়ালগের মাধ্যমে কথা বলতে চায় এবং ডায়ালগের মাধ্যমে এই জিনিসটা শুরু করতে চায়, এবং আমার মনে হয় যে এটা নিয়ে ডায়ালগের স্কোপ থাকবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ শফিক ভাই। এখানে আবু সাইদ খান, আপনি জাস্ট ছোট করে একটা জিনিস বলবেন যে শাস্তির বিধান যদি কিছু ক্ষেত্রে না রাখা হয় তাহলে কি বাক স্বাধীনতা মিসইউজ করার প্রবণতা বাড়তে পারে কিনা? কারণ হচ্ছে মিডিয়া রেগুলেশনস বলতেও তো কিছু বিষয় আছে, এটা আপনি যত প্রেস ফ্রিডমের ইনসিওরিটি দেয় এরকম দেশে, কনস্টিটিউশনাল ইনসিওরিটি যেসব দেশে দেয় সেগুলোতেও কিছু রেগুলেশনস আছে। আমাদের যেহেতু এখনও মিডিয়া, আমি ম্যাচিওর বলবো না, কিন্তু মিডিয়ার যথেষ্ট আরও ম্যাচিওর অ্যাক্ট করার সুযোগ আছে, এরকম একটা প্রেক্ষিতে আসলে রেগুলেশনের ব্যাপারটা কি রকম হওয়া উচিত তাহলে, এটা আপনি স্বল্প ভাষায় যদি ব্যক্ত করেন। রেগুলেশনের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ বাধাটা, আইনি বাধাটা দূর হয়ে যায়। রেগুলেশনে যদি কালাকানুনগুলোকে তুলে দেওয়া হয়, তো যেখানে বিভিন্ন কারণে যেসব হয়রানি হয়েছিল, যেটা শফিক সাহেব বললেন যে শেখ হাসিনাকে একটু বক্রোক্তি করলেও তাকে সাজা দেওয়া হতো, তো এই ব্যাপারগুলো, যে আইনের বাধাগুলো তুলে দেওয়া একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু আইনের বাধা ছাড়াও কিন্তু অপপ্রয়োগ হওয়ার সুযোগ আছে, কেননা সব আইনই, ভালো আইন দিয়েও অপপ্রয়োগ হতে পারে। আর একটা হচ্ছে যে পুরোপুরি স্বাধীনতা, এটা কিন্তু একটা সংস্কৃতির ব্যাপার, এটা সেই পরিবেশটা দরকার এবং এটা আয়ত্ত করতে হয় যে কিভাবে সে সংবাদপত্রের স্বাধীনতাটাকে ধারণ করবে, আয়ত্ত করবে। এটা ধারণ করার জন্য একটা প্র্যাকটিস লাগে, সময় লাগে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে আইনি বাধাটা একটা বড় বাধা। তারপরে হচ্ছে রাষ্ট্রযন্ত্রের থেকে বাধা, হুমকি ধমকি আর একটা বাধা, আর একটা হচ্ছে নিজের থেকে বাধা। যেমন অনেক সময় আমি বলি, যেমন আমরা অনেক সময় খেয়াল করেছি যে ধরুন সাংবাদিকরাও আগ বাড়িয়ে দালালি করেছে, সাংবাদিকরা টু পয়সা কামানোর চেষ্টা করেছে, অনেক জায়গায় পথ হারিয়েছে। মানুষ পথ হারাতে পারে কিংবা কেউ দুর্নীতি করতে পারে, কিন্তু সমাজের কিছু কিছু জায়গা আছে, সাংবাদিকতা, শিক্ষকতা, তো এই ধরনের লোকেরা যখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তখন সেটা সমাজের জন্য ভয়াবহ রূপ নেয়। রাজনীতির লোকেরা, যেমন রাজনীতির লোকেরা যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সেই সমাজ আপনি বাঁচাতে পারবেন না, কেননা রাজনীতি তো সব কিছুরই নেতা। এটা তারা দেশ পরিচালনা করে, অর্থনীতি পরিচালনা করে, তারা স্বাস্থ্য খাত পরিচালনা করে, সব ক্ষেত্রে। অতএব রাজনীতি যদি পচে যায় তাহলে দেখা যাবে যে একটু মুক্ত হওয়াটা কঠিন। ঠিক তেমনই করে সাংবাদিকতা, শিক্ষকতা, এই ধরনের কার্যক্রমের সঙ্গে যারা যুক্ত, তাদের ভিতর যদি অধপতন, নৈতিক অধপতন আসে তাহলে আপনি স্বাধীনতা অনেকটাই ক্ষুণ্ণ হয়ে যায়। অতএব আমার কাছে মনে হয় সবগুলো শর্ত পূরণ করা এবং একটা সংস্কৃতি, স্বাধীনতা সংবাদপত্র চর্চার একটা সংস্কৃতি গড়ে তোলা, এটা জরুরি। অনেক ধন্যবাদ। মাহাদি আমিন ভাই, আপনি জাস্ট ছোট করে ব্যাখ্যা করবেন যে সিএসএ নিয়ে বিএনপির অবস্থান কি, সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে বিএনপির অবস্থান কি, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপির অবস্থান কি হবে? আমরা তো যে কোনো ড্রাকোনিয়ান আইনের বিরুদ্ধে সবসময় লড়ে এসেছি, শুধু কোনো কালো আইন যেখানে কোনো এই পুরাতন কালাকানুন আসবে। আপনার প্রশ্নই ছিল যে একই জিনিসই কি আবার ঘুরে ফিরে আসছে নাকি, সবসময় এর বিরুদ্ধে অবস্থান নেব, সেটাই স্বাভাবিক। আমাদের এই দীর্ঘদিনের যে ত্যাগ তিতিক্ষা সংগ্রাম, তা তো গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই। সুতরাং যে কোনো আইন যদি সে অধিকারকে বাধাগ্রস্ত করে, অবশ্যই আমরা তার বিরুদ্ধে অবস্থান নেব।